نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. যুদ্ধ নয়, শান্তি চাই, এই স্লোগান নিয়েই আজকে শুরু করছি ইরান ইসরায়েল মহাযুদ্ধের একটি পর্যালোচনা। আমাদের চোখে আমরা যেটা দেখছি অনেক সময় তার বিপরীতটা হয়, আবার অনেক সময় আমরা যেটা দেখি সেটাই, আবার যেটা দেখি না সেটাই হয়। আমরা আমাদের চোখে দেখছি ইসরায়েল আর ইরানের সাথে একটি সশস্ত্র যুদ্ধ চলছে। এই যুদ্ধকে নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আসলে কি এই যুদ্ধটা ইসরায়েল আর ইরানের সাথে না অন্য কিছু? আমরা যদি সকল প্রেক্ষাপটকে আমরা চিন্তা করতে যাই তাহলে আমরা দেখব এটা আরেকটি পর্দার আড়ালে আরেকটি যুদ্ধ হচ্ছে। সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টান তথা অমুসলিমদের সাথে মুসলিমদের একটি যুদ্ধ। যদিও এটাকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলা যাচ্ছে না, কিন্তু বিগত দিনের ইতিহাস যদি আমরা দেখি 1095 সাল থেকে যে সকল যুদ্ধ জেরুজালেম কেন্দ্রিক হয়েছিল সবগুলো যুদ্ধকেই তাদের পাদ্রীরা, তাদের ফাদাররা বা তাদের যে ধর্মগুরু আছে ইহুদি খ্রিস্টানদের, তারা প্রতিটা যুদ্ধকেই ক্রুসেড ঘোষণা করেছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন নাকি জেরুজালেম বিজয় করে সেটাকেও তারা ক্রুসেড হিসাবেই ঘোষণা করে পুরো ইউরোপ থেকে লক্ষ লক্ষ সৈন্য সেই মধ্যপ্রাচ্যে আরব জাহানে তারা ঝাঁপিয়ে পড়েছিল আরবের মুসলমানদেরকে নিধন করার জন্য এবং ইসরায়েল বা তথা এই জেরুজালেমকে বিজয় করার জন্য। পক্ষান্তরে আজকে যদি আমরা দেখতে যাই, এই ইসরায়েল কিছুদিন আগে ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেখানে কবরস্থানে পরিণত করেছে, পুরো শহরটাকে কবরস্থানে পরিণত করে দিয়েছিল। একটা মানুষ, একটা দেশ যদি আরেকটা দেশকে দখল করার জন্য যুদ্ধ করে তাহলে সেই ক্ষেত্রে সে তার স্থল বাহিনী দিয়ে সে দেশটাকে দখল করে তার নিয়ন্ত্রণে নেবে। কিন্তু ওই জাতিকে কখনো হত্যা করা হয় না, ওই প্রজন্মকে হত্যা করা হয় না, কোন দেশের নারী শিশুদেরকে হত্যা করা হয় না, সকল মানুষকে হত্যা করে ছিন্ন করে দেওয়া হয় না। কিন্তু ইসরায়েল কি করেছে, সেই গাজায় প্রতিটি মানুষকে, একটি মানুষ যেন জীবিত না থাকতে পারে সেই পরিকল্পনা করে তারা গাজায় আক্রমণ করেছিল। তো সেই গাজার আক্রমণটা যদি আমরা বলি নিছক একটি রাষ্ট্রের রাজনৈতিক ভাবে এই আক্রমণটা হয়েছে, এই যুদ্ধটা হয়েছে, তাহলে সেটা সম্পূর্ণভাবে ভুল হবে, কোনো একেবারে সম্পূর্ণভাবে ভুল হবে। এই সিদ্ধান্তটা কোনো অবস্থাতেই সঠিক হবে না। আজকে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে। ইরান কখনো ইসরায়েলকে হামলা করে নাই। ইসরায়েল যখন ইরানকে হামলা করেছে ইরানই তখন তার পাল্টা জবাব দিয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের চোখে আমরা দেখছি যে ইসরায়েল আর ইরান যুদ্ধ হচ্ছে। ইসরায়েল ইরানকে হামলা করতেছে আর ইরান ইসরায়েলে হামলা করতেছে। আমাদের চোখে আমরা এটাই দেখছি, কিন্তু আমাদের পর্দার আড়ালে, আমাদের দেখার পিছনে, জানার পিছনে আরেকটি দৃশ্যপট আছে। আপনারা দেখেন, আমরা সব সময় একটা জিনিস দেখে আসি, যে উদাহরণটা উপস্থাপন করবো আপনাদের কাছে। কোন বিশ্বকাপ ক্রিকেট বা বিশ্বকাপ ফুটবল খেলা যখন শেষ হয়, শেষ হওয়ার পরে আরেকটা টুর্নামেন্ট, আরেকটা ম্যাচ খেলা হয়।
সেটা হলো যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং যারা চ্যাম্পিয়ন হতে পারে না, অন্যান্য যে দল আছে ওই দলগুলোর থেকে বাছাই করা সেরা সেরা বিশ্ব সেরা সেরা প্লেয়ারদেরকে নিয়ে একটি দল গঠন করা হয়, আর ওই যিনি যারা নাকি চ্যাম্পিয়ন হয়েছে সেটা একটা দল গঠন করা হয়। এই দুইটা দলে একটি খেলা হয়, এরপরে দেখা যায় এই দুই দলে খেলে কে বিজয়ী হয় কে পরাজিত হয়। আজকে যদি আপনি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের দৃশ্যপট যদি আপনি চিন্তা করেন, অবস্থা নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে দেখবেন এমনই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে ইরান আর একদিকে বিশ্ব। বলবে এটা কিভাবে সম্ভব? আমরা দেখছি ইরান একা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, কিন্তু পক্ষান্তরে ইরান একা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে না। ইরান একা, কিন্তু ইসরায়েল কিন্তু একা নয়। আপনি দেখেন পুরা ইউরোপ এবং আমেরিকা এখন ইরানের বিরুদ্ধে তারা ঝাঁকে ঝাঁকে যুদ্ধাস্ত্র নিয়ে এবং সৈন্য নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কারণটা কি? ইসরায়েল সামরিক দিক থেকে অত্যন্ত স্বয়ং সম্পন্ন একটি দেশ, উন্নত প্রযুক্তির একটি দেশ, আয়রন ডোমের মতন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের রয়েছে, এবং তাদের কাছে রয়েছে আমেরিকার থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতন মহা উন্নত ব্যবস্থা। তাদের রয়েছে F-16 বিমান, তাদের রয়েছে F-35 বিমানের মতন বিশাল বিমান বহর, শত শত বিমান রয়েছে তাদের হাতে। এই ধরনের অত্যাধুনিক একটি সমরাস্ত্রের ভান্ডার, যার কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমা। ইরান তার সাথে যুদ্ধ করছে, কিন্তু দেখুন প্রেক্ষাপট এবার বিচার করে দেখুন, ইরানের শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে যাচ্ছে, কিন্তু ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভিতরে আঘাত হানছে আপনি একবার চিন্তা করে দেখুন। ইসরায়েল যেই পরিমাণ ক্ষেপণাস্ত্র, ইরান যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুড়েছে, যদি এই ক্ষেপণাস্ত্রর অর্ধেক 50% বা 60% মিসাইল বা ক্ষেপণাস্ত্র যদি ইসরায়েলের উপরে আঘাত হানতে পারত, তাহলে ইসরায়েল অর্ধেক অংশ গাজায় পরিণত হয়ে যেত। কিন্তু সেটা হচ্ছে না। আমরা মিডিয়ার মাধ্যমে যা দেখছি, এই মিডিয়া আমাদের চোখকে অন্ধ করার জন্য, আমাদের হৃদয়কে স্থমিত করে দেওয়ার জন্য, আমাদেরকে আনন্দে উদ্বেলিত করে আমাদের চেতনাকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য একটি নাটক মঞ্চায়ন করছে। আমরা ইসরায়েলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা এটা দেখে মনে মনে খুব পরিতৃপ্ত হচ্ছি, আনন্দিত হচ্ছি। ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে, ইসরায়েলকে গাজায় পরিণত করে দিচ্ছে। আসলে এবার যদি আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েলের কি পরিমাণ গাজায় পরিণত হয়েছে, খুব সামান্য। এবার আসেন, আমি যে কথাটা বলেছি যে সারা বিশ্বের সাথে যুদ্ধ করছে ইরান। দেখেন ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, কিন্তু সেগুলো কেন ইসরায়েলকে আঘাত হানছে না? ইসরায়েলের থার্ড এবং আয়রন ডোম যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেটা প্রথম দিনে ধ্বংস হয়ে গেছে। তার সেখানে 20% অবশিষ্ট নেই। এখন এরপরেও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল আঘাত হানছে না কেন? আপনি দেখেন ইরান থেকে যখন নাকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তখন ইরান থেকে ইরাক থেকে জর্ডানে, সিরিয়া থেকে জর্ডান হয়ে ইসরায়েলে হামলা করতে হয়। ইসরায়েলি আঘাত হানে প্রায় 2000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। এখন আসেন, যেহেতু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, তাহলে তো অন্তত 80% ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার কথা কিন্তু হচ্ছে না কেন? এর কারণ হলো, যখন নাকি ইরানের ক্ষেপণাস্ত্র এখানে উড্ডয়ন করা হয়, সাথে সাথে ইসরায়েলের কাছে খবর চলে যায়
ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তখন তারা সতর্ক হয়ে যায়, তাদের জনগণ সব বাংকারে চলে যায়, তাদের সেনাবাহিনীর অফিসাররা সব বাংকারের ভিতরে ঢুকে যায়। এরপরে কি হয়, যখন নাকি ইরাকের আকাশে এই ক্ষেপণাস্ত্রটা যায়, সাথে সাথে ইরাকে যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে সেখান থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়। একটি বাধা সর্বপ্রথম ইরাক থেকে বাধাপ্রাপ্ত হয়। ইরাক থেকে যখন পেরিয়ে সিরিয়ার দিকে ঢুকতে থাকে, ঠিক তখন ভূমধ্যসাগর থেকে ওইখান থেকে আবার নৌবাহিনীর জাহাজ থেকে, আমেরিকার, ব্রিটেনের, ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ থেকে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেওয়ার জন্য সেখান থেকে আক্রমণ করা হয়। সেখানে একটি বাধা প্রাপ্ত হয়। সিরিয়াতে যাওয়ার পরে সিরিয়াতে গিয়ে একটি বাধা প্রাপ্ত হয়। সর্বশেষ বাধা প্রাপ্ত হয় জর্ডানে, যেখানে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে। সেই জর্ডান থেকে সর্বশেষ আঘাতটা পায় ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলো, ইরানের সেই মিসাইলগুলো। এই ছাড়া সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, আরবের সহ বিভিন্ন আরব দেশগুলোতে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটিগুলো রয়েছে, সেখান থেকে তাদের সকল তথ্য প্রদান করে দেওয়া হচ্ছে। এখন এই জায়গায় মিসাইল এই শহর পার হচ্ছে, এই শহর পার হচ্ছে, এইভাবে যাচ্ছে, তোমরা এইভাবে প্রতিরোধ করো, এইভাবে প্রতিরোধ করো। তাদেরকে মুহূর্তে মুহূর্তে সেই তথ্য তাদেরকে দিয়ে যাচ্ছে, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো, সে বোমাগুলো গিয়ে ইসরায়েলের উপর আঘাত আসার আগে আগেই, ইসরায়েলের আকাশে ঢোকার আগে আগেই তার 80% বা 60% মানে মিসাইল ক্ষেপণাস্ত্র এই রাস্তার মধ্যখানে ধ্বংস হয়ে যায়। সুতরাং এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে ইরান কি শুধু ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, না ইরান সমগ্র পৃথিবীর পরাশক্তিগুলোর সাথে যুদ্ধ করছে? এখানে শুধু রাশিয়া এবং চীন এই দুইজন নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করছে অবস্থা কোন দিক থেকে কোন দিকে যায়। এখন এই যে পরিস্থিতি যাচ্ছে, আমরা কি মনে করতে পারি ইসরায়েল শুধু ইরানকে ধ্বংস করে ক্ষান্ত হবে? আমেরিকা এবং ইউরোপ ইরানকে ধ্বংস করেই ক্ষান্ত হবে? ইরানের পারমাণবিক চুল্লিগুলোকে ধ্বংস করে ক্ষান্ত হয়ে যাবে? অবশ্যই নয়। ইরান যদি পারমাণবিক শক্তিশালী হয়, তাহলে ইউরোপ আমেরিকার সমস্যা কোথায়? সমস্যা আছে। আমেরিকা তার গর্ব ছিল B-50 B-2 বোম্বার বিমান, স্টিলথ বোম্বার বিমান, F-16 যুদ্ধ বিমান, যেগুলোকে আমেরিকার অহংকার বলা হতো। তারা গর্ব করে বলেছিল, আমাদের এই বিমান কোন রাডারে ধরবে না, এই বিমানকে কেউ ভূপাতিত করতে পারবে না, এই বিমানে কেউ আঘাত করতে পারবে না। সুতরাং আমরা অজেয়, আমরা গিয়ে সেই সকল দেশে, সকল রাষ্ট্রে আঘাত করে আবার রাজার বেশে, বীরের বেশে আমাদের বিমানগুলো আবার আমাদের ছাউনিতে ফিরে আসবে। কিন্তু পক্ষান্তরে কি হলো? আমরা দেখলাম ইরানে হামলা করতে গিয়ে তাদের বিমানগুলো পাখির মতন ভূপাতিত হচ্ছে, মাটিতে ভূলুণ্ঠিত হচ্ছে। এটা দেখে ইউরোপ, আমেরিকা ভাবতে শুরু করলো, ইরান তো বিশ্ব বাজারে আমেরিকার যে অস্ত্রের বাজার, আমেরিকার যে অস্ত্রের বাস কিনা, আমেরিকার অস্ত্র কেনার জন্য সারা বিশ্ব যেরকম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার চুক্তি করছে, তাদের এই চুক্তি বন্ধ হয়ে যাবে। তারা দেখলো যে আমাদের অস্ত্রকে যে অস্ত্র দিয়ে ধ্বংস করা যায়, সে অস্ত্র আমাদের চেয়ে অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত ধারালো, অত্যন্ত অত্যাধুনিক এবং মানে অত্যন্ত আমাদের চেয়ে বেশি কার্যকর। সুতরাং তাদেরকে ঠেকাতে হবে। এখন সারা পৃথিবী, বড় বড় শক্তি যারা অস্ত্র ব্যবসা করে সারা পৃথিবীতে চলে, যারা যুদ্ধবাজ, যারা দখলবাজ, যারা রাষ্ট্রকে দখল করে তাদের সাম্রাজ্য বাড়াতে চায়, তাদের মাথায় হাত পড়েছে, সর্বনাশ হয়ে গেল। ইরানকে যদি ঠেকানো না যায়, তাহলে আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর আরেকটি জিনিস হলো, ইরানকে যদি ধ্বংস করা যায়, মনে রাখতে হবে কেউ বাঁচা যাবে না। আজকে ইরানকে যদি ধ্বংস করতে পারে, অনায়াসে 24 ঘন্টার ভিতরে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে।
পাকিস্তানের পারমাণবিক বোমা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না পাকিস্তান। এরপরে আসেন, যেই সমস্ত দেশগুলোতে তার ঘাঁটি রয়েছে এই দেশগুলো নিরাপদ থাকবে না, অনিরাপদ হয়ে যাবে, তাদেরকে দখল করে নেবে। আমি একটা কথা বহুত আগে বলেছি, আজ থেকে অন্তত 6 মাস আগে একটি কথা বলেছি, 6 মাস মানে 2 মাস 2.5 মাস 2.5 মাস আগে আমি আমার ফেসবুকে একটা কথা, একটা স্ট্যাটাস লিখেছিলাম যে আমেরিকা যেদিন ইরানে হামলা করবে, সশরীরে হামলা করবে, যখন আমেরিকা নিজে যখন নাকি সশরীরে হামলা করবে, এর আগে কাতার, কুয়েত, আরব আমিরাত অর্থাৎ যেই যে রাষ্ট্রগুলোতে আমেরিকার ঘাঁটি আছে ওই রাষ্ট্রের প্রধানদেরকে সে গৃহবন্দী করবে এবং রাষ্ট্রযন্ত্রের সম্পূর্ণ ক্ষমতা আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং সৌদি আরবকে বাধ্য করবে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে তাকে চুপচাপ বসিয়ে রাখতে। আর তাকে বলা হবে, তুমি যদি উল্টাপাল্টা কিছু করতে চাও, আমার সেনাবাহিনী তোমার দেশে আছে, তোমার রাজতন্ত্রকে আমরা উড়িয়ে দেব। সুতরাং তারা তখন বাধ্য হয়ে আমেরিকার রাস্তায় হাঁটতে হবে। আমেরিকা যা বলবে, ইসরায়েল যা বলবে, তাদের তাই করতে হবে। হয় তাদের জিহাদ করে, হয় তাদের যুদ্ধ করে জীবন উৎসর্গ করতে হবে, আর নয় যতদিন বেঁচে থাকবে তাদের গোলামি করে বেঁচে থাকতে হবে। আপনারা পৃথিবীতে দেখেছেন, ইতিহাস অম্লান সাক্ষী হয়ে আছে, যখন এই সমস্ত পরাশক্তির বিরুদ্ধে কোন রাষ্ট্রপ্রধান কিছু করতে চায়, কোন রাষ্ট্রপ্রধান যখন তাদের বিরুদ্ধে চলে যায়, তারা যখন নেই কোন রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দেয়, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রপ্রধানের ক্ষমতা, সময়, হায়াত খুব বেশি দিন নয়, অচিরেই সেই রাষ্ট্রের ক্ষমতা থেকে সরে যেতে হবে। আপনি দেখেন ইমরান খানের কথা দেখেন, যত দেখেন পৃথিবীতে, যত যাকেই দেখবেন, যারাই আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সাদ্দাম হোসেন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, থাকতে পারেনি, তাকে হত্যা করা হয়েছে। ইরাককে দখল করে নিয়েছে আমেরিকা, এখন ইরাকে আমেরিকার দখলে চলছে, আমেরিকার কির্ণক হয়ে ইরাক চলছে। আপনি লিবিয়ার দিকে তাকিয়ে দেখুন, লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, যখন নাকি মুআম্মার গাদ্দাফি আমেরিকার বিরুদ্ধে গিয়েছিল আর বলেছিল মুসলিম বিশ্বের ভাইরা যদি আমাকে সমর্থন দিত, আমি পুরো ইউরোপকে জ্বালিয়ে দিতাম। কোন শক্তি আমাদের সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। ঠিক তাই ছিল, যখন নাকি আমেরিকা দেখলো, পশ্চিমারা দেখলো তা সে আমাদের কাছ থেকে আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমাদের বিরুদ্ধে সে একটি জোট গঠন করে তুলছে, তাকে সরিয়ে দেওয়া হলো। আজকে লিবিয়ার অবস্থাটা কোথায়? ঠিক সিরিয়াতে একই অবস্থা হয়েছিল, মিশরেও একই অবস্থা হয়েছিল। প্রতিটা ক্ষেত্রে যখন নাকি জায়ানবাদীদের বিরুদ্ধে কেউ কথা বলে, জায়ানবাদীদের বিরুদ্ধে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, দিনের পক্ষে যখন নাকি কেউ এসে দাঁড়ায়, তখনই তারা এই জায়ানবাদীরা, এই আমেরিকারা, এই ইউরোপালারা, এই পরাশক্তিগুলো তাদের বিরোধিতা শুরু করে এবং তাদেরকে ধ্বংস করার জন্য, নিষ্পেষিত করার, একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা তাদের অব্যাহত রাখে। আজকে পাকিস্তান পারমাণবিক ক্ষমতার অধিকারী, পারমাণবিক বোমার অধিকারী, যার ফলে তার উপরে এখনো পর্যন্ত সেরকম ভাবে হামলা হয়নি। শুধু পারমাণবিক বোমা আছে এই জন্য ইউরোপ আমেরিকার চিন্তা হলো, যদি ইরান যদি মাথা চাড়া দিয়ে ওঠে, ইরান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই যুদ্ধে যদি ইরান জিতে যায়, তার সমগ্র পৃথিবী ইসলাম জিতে যাবে, সমগ্র পৃথিবীর মুসলমানরা জিতে যাবে। আজকে ইরান জিতে যাওয়া মানে সমগ্র পৃথিবীর পরাশক্তিকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করা। আমাদের দেশে অনেকে অনেক ধরনের কথা বলবে, তারা শিয়া, এই সেই অনেক কিছু বলবে, এগুলো ফেলে দিন, ছেড়ে ফেলুন মাথার থেকে। একটা কথা মনে রাখবেন, পশ্চিমা বিশ্ব এখন একটাই চিন্তা করতেছে, ইরান জিতে যাওয়া মানে বিশ্বের মুসলমান জিতে যাওয়া, ইরান জিতে যাওয়া মানে ইসলাম জিতে যাওয়া। সুতরাং ইসলাম আর মুসলমানদেরকে বিজয় হতে দেওয়া যাবে না, যেভাবে হোক তাকে পরাজিত করতেই হবে। এই জন্য তারা আন্তর্জাতিক কোনো নিয়ম কানুন মানছে না, আন্তর্জাতিক কোনো আইন কানুন তাদের কাছে তারা তোয়াক্কা করছে না। তারা যেভাবে ইচ্ছা সেভাবে
ইরানের উপরে হামলা করিয়ে যাচ্ছে, ইরানের উপরে তারা বিষোদ্গার করিয়ে যাচ্ছে, তারা যুদ্ধ লাগিয়ে দিয়ে চাপ দিচ্ছে চুক্তি করার জন্য। কত বড় নোংরামি হতে পারে এটা। সুতরাং আজকে আমাদের সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। আর এই আদর্শ নিয়ে আমাদের আগাতে হবে। যারা আল্লাহর রাস্তায় নিহত হচ্ছে তাদেরকে মৃত বলো না, তাদেরকে জীবিত বলো। আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবেন, তাদেরকে খাবার দেন। সুতরাং আমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। এই প্রত্যয় নিয়েই প্রতিটি মুসলমানের প্রতিটি পদক্ষেপ সামনে অগ্রসর হতে হবে। তাহলেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। আর না হয় এই মুসলমানরা ওই জায়ানবাদ ইহুদি আর খ্রিস্টান আর ইহুদি আর খ্রিস্টানদের পদতলে মাথা দিয়েই থাকতে হবে। আমাদের মুখ দিয়ে শুধু বড় বড় বক্তব্য আর জ্বালাময়ী বক্তব্য দিয়ে জোরে জোরে স্লোগান পাওয়ার জন্য সে জ্বালাময়ী বক্তব্য আমাদের কোনো কাজে আসবে না। আমাদের আদর্শিক ভাবে, নীতিগত ভাবে আমাদের শক্তিশালী হতে হবে। আজকে ইরান শক্তিশালী আছে, পাকিস্তান শক্তিশালী আছে, তুরস্ক শক্তিশালী আছে। সকলের পাশে আজকে দাঁড়াতে হবে সকল মুসলিম বিশ্বকে। আজকে আরব জাহানের প্রতি দুঃখ লাগে, আফসোস লাগে, তারা আজকে ঘুমিয়ে আছে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, এই আরব জাহান যদি জেগে ওঠে তাদের বিরুদ্ধে, তাহলে তারা পৃথিবীর কোথাও আর জায়গা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আরব জাহানের মুসলমানদেরকে, শাসকদেরকে আল্লাহ পাক ঘুম থেকে জাগ্রত করে তুলুক এবং তাদেরকে দিয়ে সারা মুসলিম বিশ্বে, সারা পৃথিবীতে আবার ইসলামী শাসনের, সেই মুসলিম শাসনের সেই প্রবর্তন আল্লাহ পাক করুক, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।